হ্যালো গাইস, রয়্যাল বিজ্ঞানের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি তোমাদের ক্লাস 12 এর বায়োলজির সেকেন্ড সেটটা নিয়ে। দেখবে আগের দিন আমাদের করানো আছে 1 নম্বর সেটটা, সেই 1 নম্বর সেটটাই কিন্তু আমাদের উত্তর সহ আমি কিছুগুলোর ব্যাখ্যাও করেছি। তোমরা কিন্তু ব্যাখ্যাগুলো খুব মন দিয়ে দেখবে। কেন? কারণ এই কোশ্চেন তো কমন নাও আসতে পারে, কিন্তু আশা করছি ওই পার্ট থেকে হলেও কমন তোমরা পেয়ে যাবে। তো দেখা যাক আজকে আমরা এই পার্টটাকে করব। দেখো, প্রথমেই যদি আমরা একটু দেখতে যাই, আমাদের প্রথমে কি বলেছে কোশ্চেনটা দেখো। প্রথম কোশ্চেন আমাদের কি আছে? বলছে গেইটানোগেমির ক্ষেত্রে যে প্রক্রিয়াটি ঘটে সেটি হলো। গেইটানোগেমি কার পার্ট আগে আমরা একটু পড়ে নিই। গেইটানোগেমি মানে আমি কাকে বলবো, যদি আমরা বলতে যাই কাকে বলবো, আমরা জানি স্বপরাগযোগ। সেই স্বপরাগযোগের দুটো পার্ট, একটা অটোগ্যামি আর একটা গেইটেনোগ্যামি। কি বললাম? একটা অটোগ্যামি আর একটা গেইটেনোগ্যামি। এখানে বলেছিলাম যে কোনো একটা আমরা গাছ যদি কল্পনা করি আর একটা যদি তার আমরা ফুলকে কল্পনা করি, ধরো এটা একটা ফুল, এই ফুলের পরাগরেণু এখানেই পড়বে, তখন সেটাকে অটোগ্যামি বলেছিলাম। গেটোনোগ্যামিটা আমরা কি বলেছিলাম? ধরো একটা গাছের এইটা একটা ফুল আর এটা একটা ফুল, এটা একটা ফুল, ধরো এর ফুলের পরাগরেণুটা ওই গাছেরই অন্য ফুলে গিয়ে পড়লো, তখন তাকে আমরা কি বলছি? গেটোনোগ্যামি। তাহলে এরকম কোনো ঘটনা আছে কি দেখি তো। বলছে একটি উদ্ভিদের ফুলের পরাগরেণু ওই উদ্ভিদের অন্য ফুলে, একটি উদ্ভিদের ফুলের পরাগরেণু ওই উদ্ভিদের অন্য ফুলে, তার মানে তো এই ঘটনাটাকে আমি এখনই বললাম গেইটোনোগ্যামি। তাহলে অ্যান্সার আমরা কোনটাকে দেবো? অ্যান্সার আমরা এককে দিতে পারি। 2 নম্বরটা দেখো, একটা ডিম্বক বা ওভিউলের ছবি দেওয়া আছে। কোনটা কি জানতে চেয়েছে? আমরা বুঝতে পারছি মিডিলে যেটা হয় সেটা নির্ণীত নিউক্লিয়াস, আমরা ভালো করে ধরতে পারছি। তার নির্ণীত নিউক্লিয়াস দুটো অপশনে আছে, তাহলে এই অপশনটাও ভুল, এই অপশনটাও ভুল। এইটাকে ডিম্বক রন্ধ্র বলি, মানে এটা ডিম্বক রন্ধ্র। দেখো তাহলে এখানে তো ডিম্বক রন্ধ্র নেই, তাহলে এটাই আছে ডিম্বক রন্ধ্র, তাহলে অ্যান্সার কি হয়ে গেল? ডিম্বক রন্ধ্র, নির্ণীত নিউক্লিয়াস। আর একদম এই পার্টটাকে বলছি আমরা চেলা যা। এখানে মনে রাখবে, যখন পরাগ নালিকা প্রবেশ করছে যদি এখান দিয়ে প্রবেশ করে তখন তাকে আমরা বলি পোরোগ্যামি। যদি একটু ঘুরে করে ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে তখন তাকে বলি মেসোগ্যামি। আবার একটু ঘুরে গিয়ে যদি একদম নিচ দিয়ে প্রবেশ করে তখন তাকে বলা হয় চেলাজাগ্যামি। এগুলো মাথায় রাখতে হবে কিন্তু তোমাদেরকে। পলিঅ্যামব্রাইনের ক্ষেত্রে বলছে সাইনার্জিডস থেকে ভ্রূণ গঠিত হয়, নিউসেলাস থেকে অপর ভ্রূণ গঠিত হয়। তাহলে এক্স ও ওয়াই তার ক্রোমোজোমাল টাইপটা চেয়েছে, সেটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড। তাহলে প্রথমেই বলবো নিউসেলাস মানে এই যে এইটা একটা ওভিউল ধরছি, তো এর সাইডে যে কোষগুলো আছে, এই সাইডের কোষগুলো, এগুলোকে আমরা কি বলবো? নিউসেলাস, যে পুষ্টি প্রদান করবে। কি প্রদান করবে? পুষ্টি প্রদান করবে। তাহলে এই নিউসেলাস গুলো বডি সেল মানে কি হবে? ডিপ্লয়েড। সাইনার্জিডস, সাইনার্জিডস কোনটাকে বলবো? একটা ওভিউলের ভিতরে কল্পনা করলে এখানে 3টা কোষ, এখানে একটা কোষ আর এখানে 3টা কোষ। এই উপরের এই দুটোকে বলা হয় সহকারী কোষ। কি বলা হয়? সহকারী কোষ। আর সহকারী কোষ কি হয়? সহকারী কোষ সব সময় মনে রাখবে, সহকারী কোষ কি হবে? সহকারী কোষ হ্যাপ্লয়েড হবে। তাহলে দেখো না কোন অ্যান্সারটা হবে? এইটা ওয়াই ডিপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড, তাহলে কোন অ্যান্সারটা হয়ে গেল? এ। এর পরটাই দেখো, দেখো বলছে স্ত্রী স্তবকের আগে পুংস্তবক পরিণত হলে সেটা প্রোটান্ড্রি। আর প্রোটোগাইনি কোনটা? গাইনি কথাটা এসেছে গাইনো, গাইনো মানে ফিমেল পার্টকে বোঝায়, মনে রাখবে। যখন স্ত্রী স্তবক আগে পরিণত হবে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো প্রোটোগাইনি। আর যদি পুংস্তবক আগে পরিণত হয় তখন তাকে বলা হয় প্রোটান্ড্রি। কি বলা হয়? প্রোটান্ড্রি। নেক্সট, এরপর দেখো একটা ম্যাচিং দিয়েছে মেলাকোফিলি। মেলাকোফিলি মানে শামুকের সাহায্য হয়। শামুক মানে কি? কচু। সমস্যা পাটটাকে খাওয়ার জন্য তারা আসে এবং পরাগযোগ হয়। আর নিথোফিলি
অর্নিথোফিলি মানে আমরা কি বলবো? পক্ষী পরাগী। কি বলবো? অর্নিথোফিলি মানে পক্ষী পরাগী। তাহলে দেখো তোমরা এদিকে যে আমাদের যে অর্নিথোফিলি পক্ষী, পক্ষী মানে আমরা কি দেখবো? পলাশ, পলাশ, শিমুল এগুলো এর উদাহরণ। অ্যানিমোফিলি, অ্যানিমোফিলি মানে বায়ু, বায়ু মানে ভুট্টা, ধান, গম এগুলো সব কি হবে? বায়ু হয়ে যাবে। হাইড্রোফিলি মানে পাতাঝাঁচি, পাতা শ্যাওলা এগুলো সব কি হয়ে যাবে? হাইড্রোফিলি হয়ে যাবে। এটা মনে রাখবে। এখানে আরো কয়েকটা বলে দিচ্ছি, মনে রাখবে। যেমন আমাদের পিঁপড়ের সাহায্যে হলে মিরমিকোফিলি, প্রজাপতির সাহায্যে হলে সাইকোফিলি, বাদুরের সাহায্যে হলে কাইরোপটেরোফিলি। কি বললাম? কাইরোপটেরোফিলি। এগুলো নোট ডাউন করে রাখবে, কাজে লাগবে তোমাদের। এবার তোমরা কিন্তু এখানে অপশনটাকে ম্যাচ করে নেবে, ঠিক আছে? বলছে দেখো পরের পার্ট, শুক্রাণুকে পুষ্টি যোগায়। শুক্রাণুকে পুষ্টি যোগায় কে? মনে রাখবে, কে? সার্টোলির কোষ। কে? সার্টোলির কোষ। তারপরটা বলছে প্রাইমারি ওসাইট ডিম্বাশয়ে বয়ঃসন্ধিকাল পর্যন্ত মিওসিস 1 এবং প্রোফেজ দশায় থেকে যায়। হ্যাঁ, মিওসিস 1 এর প্রোফেজ দশায় থাকে। প্রোফেজ দশার কতটা অবধি থাকে? ডিপ্লোটিন পর্যন্ত থেকে যায়। তার মানে প্রথম ব্যাখ্যাটা ঠিক আছে। তারপরে বলছে গৌণ পরডিম্বাণু ডিম্বনালীতে প্রবেশের পর শুক্রাণুর সঙ্গে মিলিত হলে মিওসিস 2। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় মিওসিস 1 এবং গৌণ পরডিম্বাণু শুক্রাণুর সাথে মিলনের পরেই মিওসিস 2টা হয়। তাহলে দুটো ব্যাখ্যাই ঠিক আছে। তাহলে কোন অপশনটা আছে দেখে নাও, দুটোই ঠিক। দেখো ডি অ্যান্সারটা হবে। পরেরটাই চলে যাও। বলছে মানব স্ত্রীদেহের রজচক্রের বিভিন্ন ধাপগুলি অনুযায়ী, এখানে অনেকগুলো দেওয়া আছে। আমরা জানি প্রথমে হচ্ছে এফএসএইচ এর পরিমাণ বাড়তে হয়। তাহলে এইটা হচ্ছে 1 নম্বরে হবে, এটা 1। এইটা যদি বাড়ে তাহলে ডিম্বথলির বৃদ্ধি পাবে, মানে এইটা হচ্ছে 4-এ হবে। এটা 4-এ, মানে এটাকে আমি এইভাবে নয়, এটাকে আমি এইভাবে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে এটা 1, এটা 1, এটা 4-এ, মানে এটা 2 নম্বরে হবে। এটা 2। তারপরে দেখো এলএইচ সার্চ হয় ওজেনেসিসের আগের পার্টটা, ডিম্বথলির বৃদ্ধির পর। তার মানে এলএইচ সার্চ মানে এটাকে 3 নম্বরে দেবো। তারপর হয়ে যাবে আমাদের এলএইচ সার্চ হওয়া মানে ওভিলেশন ঘটবে, ডিম্বাণু উৎপাদন হবে। তাহলে এটাকে আমরা 4 নম্বরে লিখবো। আর লাস্টে হচ্ছে ডিম্বাণু বেরিয়ে গেলে সেই ডিম্বথলিটাকে আমরা কি বলি? কর্পাস লুটিয়াম। এটাকে 5-এ। তাহলে প্রথমে আছে 1, তারপরে আছে 4, মানে অপশন কি হবে আমাদের? অপশন বি হয়ে যাবে। নেক্সট, ফার্টিলাইজিং অ্যান্টি ফার্টিলাইজিং, এটা মানুষের নিষেক পদ্ধতি। শুক্রাণু ডিম্বাণুর মধ্যে একজন একটা ফার্টিলাইজিং এনজাইম রাখে আর একজন অ্যান্টি ফার্টিলাইজিং, যার ফলে কি হবে? অ্যাগ্লুটিনেশন ঘটবে এবং শুক্রাণু ডিম্বাণুকে কি করতে পারবে? টাচ করতে পারবে। এই পদ্ধতিকে বলা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। কি বলা হয়? অ্যাগ্লুটিনেশন। শৈশব অবস্থায় যোনিচ্ছিদ্র ড্যাশ পর্দা দ্বারা আবৃত থাকে, যেটাকে সতী পর্দা বলা হয়, সেটাকে বলা হয় হাইম্যান। কি বলা হয়? হাইম্যান। আইভিএফ পদ্ধতিতে ফ্যালোপিয়ান টিউবের কিসের স্থানান্তর করা হয়? মনে রাখবে সব সময়, সেটা জাইগোট হতে পারে নতুবা 8 কোষযুক্ত ভ্রূণের হতে পারে। কি বললাম? জাইগোট হতে পারে অথবা 8 কোষযুক্ত ভ্রূণের হতে পারে। এমটিপি পদ্ধতিতে কত সপ্তাহ পর্যন্ত সুরক্ষিত থাকতে পারে? আগেই বলবো, আমাদের টোটাল আমরা যদি দেখি একটা প্রেগনেন্সি পিরিয়ড, তাহলে সেখানে আমরা ধরবো কত? 9 মাস। 9 মাস ধরলে আমরা যদি সেখানে বলি 3টে ট্রাইমেস্টার আছে, 3 মাস 3 মাস 3 মাস। এবার 1 মাস মানে 1 মাস, হ্যাঁ আমরা জানি যে এমটিপি করা হয় ফার্স্ট ট্রাইমেস্টারে। প্রথম 3 মাস মানে ফার্স্ট ট্রাইমেস্টার, দ্বিতীয় 3 মাস মানে সেকেন্ড ট্রাইমেস্টার, তৃতীয় 3 মাস মানে থার্ড ট্রাইমেস্টার। এইবার এখানে আমরা প্রথম যে ট্রাইমেস্টারটা দেখবো সেটা হচ্ছে 1 সপ্তাহ, মানে আমরা 1 মাস মানে আমরা জানি 4 সপ্তাহ। তাহলে 3 মাস মানে কত সপ্তাহ জানবো? 12 সপ্তাহ। তাহলে 12 সপ্তাহের মধ্যে এটা করতে হবে। কি বললাম? 12 সপ্তাহের মধ্যে। এইচআইভি, এইটার জন্য আমরা জানি CD4+ হেল্পার টি সেলকে অ্যাটাক করে। তাহলে এটার অ্যান্সার কি হবে? আমাদের হেল্পার টি। এছাড়া সাপ্রেসার টি সেলও আসতে পারে কিন্তু, ঠিক আছে? নেক্সট, টেস্ট টিউব বেবি উৎপাদনের ক্ষেত্রে জিপ পদ্ধতি ব্যবহার করা হয়। টেস্ট টিউব বেবি, হ্যাঁ জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। তাহলে টেস্ট টিউব বেবিটা ঠিক আছে, কারণ দেহের বাইরে নিষেধ পদ্ধতি ঘটানো হয় তাই। এরপর দেখো যারা জরায়ুর মধ্যে ভ্রূণ ধরে রাখতে পারে না তাদের ক্ষেত্রে, যারা জরায়ুর মধ্যে ভ্রূণ ধরে রাখতে পারে না তাদের ক্ষেত্রে জিপ নয়, তাদের ক্ষেত্রে ZIFT করা হবে।
তার জন্য সারোগেট মাদার দরকার, কারণ ভ্রূণটাকে ধরতেই পারে না, তাহলে তো আমি গ্যামেট ওখানে প্রবেশ করাতেই পারবো না। তাহলে এই কথাটা ভুল। তাহলে এ ঠিক আর ভুল, কোন অপশনটা আসে দেখে নেবে। এরবার আমরা দেখবো সহেলি। সহেলি কিসের জন্য? একটা নন স্টেরয়েড হরমোন। একে কিসের জন্য আমরা, সরি পিল, কন্ট্রাসেপটিক পিল, হরমোন নয়, কন্ট্রাসেপটিক পিল। একে আমরা কিসের জন্য ইউজ করব? ইমপ্ল্যান্টেশন বা রোপণের জন্য। কিসের জন্য? ইমপ্ল্যান্টেশন বা রোপণের জন্য। এবার এখানে দেখো একটা ঘটনা আমরা দেখব, যে কোন জিনগত ত্রুটির ক্ষেত্রে সামগ্রিক সামগ্রিক পুরুষ সুলভ বৃদ্ধি গাইনোকোমেস্টিয়া, গাইনোকোমেস্টিয়া আসা মানে ছেলেদের হচ্ছে, ছেলেদের কোন রোগটা হয়? ক্লাইনফেল্টার সিনড্রোম। কোন রোগটা হবে? ক্লাইনফেল্টার সিনড্রোম। যদি একজন বর্ণান্ধ পুরুষ একজন মহিলাকে বিবাহ করেন যিনি হোমোজাইগাস স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, পুরুষটা কি বলেছে? বর্ণান্ধ। জিনিসটাকে একটু ভালো করে বুঝে নাও, পুরুষটাকে কি বললাম? বর্ণান্ধ। তাহলে আমরা লিখবো ওয়াই। আর হোমোজাইগাস মহিলাটাকে কি বলেছে? হোমোজাইগাস স্বাভাবিক, মানে এক্স সি প্লাস এক্স সি প্লাস। এখান থেকে কটা আসবে? এক্স সি ওয়াই। এখান থেকে কত আসবে? এক্স সি প্লাস। তাহলে এটাকে যদি করি এক্স সি প্লাস এক্স সি প্লাস ওয়াই, তাহলে একটা বাহক মহিলা আর স্বাভাবিক পুরুষ। বলছে বর্ণান্ধ, বর্ণান্ধ সন্তান আসবে না তো, পুত্র সন্তানটা স্বাভাবিক আসছে, পুত্রটা তাহলে আসবে না, তার মানে কত পার্সেন্ট? 0%। নেক্সট দেখো এবার, এরপর এরপর দেখো এখানে একটা দেওয়া আছে, এগুলোকে বলা হচ্ছে ক্রোমোজোম ম্যাপিং। জিনটা কোথায় অবস্থান করছে সেটা বোঝার জন্য। এখানে বোঝার একটা সোজা ট্রিক্স বলে দিচ্ছি, দেখো কিভাবে তোমরা করবে। আগে এটাকে বোঝার জন্য কাজ করো, সবচেয়ে বেশি পার্টটাকে দেখে নাও। সবচেয়ে বেশি পার্টটা দেখো 29 আছে, 29। তাহলে এই জায়গায় এ পয়েন্ট নিয়ে নাও, এই জায়গায় বি জিনটাকে নিয়ে নাও, তাহলে পুরো টার্মটার পার্ট কত? 29। তারপরে তার কম ভ্যালুটা নাও, 29-এর থেকে কম ভ্যালুটা। 29-এর আগের ভ্যালুটাকে কি বলবো? তাহলে 24 আছে এখানে। হ্যাঁ, তাহলে ডি আর সি আছে পার্টটাই, ডি আর সি। সরি, এই জায়গাটা দেখো এটা বি বলেনি, এটা ডি বলেছিল, তাহলে এটা ডি দেবো। এবার ডি আর সি এর দূরত্ব বলেছে, ডি আর সি মানে এর কাছাকাছি থাকবে, এটা সি দেবো এর কাছাকাছি পার্টটা। তাহলে এই ভ্যালুটা কত বলেছে? এই ভ্যালুটাকে, এই ভ্যালুটা বলা আছে 24%। তারপরে বলা আছে দেখো এ বি, এ বি 20, এ বি 20, তার মানে বি এইদিকে যাবে, পুরোটা 29 ছিল, তাহলে এরকম জায়গায় বি থাকবে, তাহলে এ বি এর দূরত্বটা কত হলো? 20। তারপরে বলছে দেখো বিডি, বিডি হচ্ছে 9, তাহলে টোটালটা 29 ছিল, তাহলে এইটুকু কত হবে? 9% হবে। তাহলে দেখো প্রথমে কোন জিন? এ, তারপরে সি, তারপরে বি, তারপরে ডি। আছে এরকম কোন অপশন? এ সি বি ডি দেখো আছে, তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল? বি। এবার এখানে দেখো একটা পেডিগ্রি চার্ট দিয়েছে, পেডিগ্রি চার্টটা করার জন্য আমাদেরকে খুব ভালো করে একটা জিনিস নজর রাখতে হবে। কি নজর রাখতে হবে পেডিগ্রি চার্টটা করার জন্য? আগে দেখতে হবে আমাদেরকে কোন জেনারেশন গুলোই বলেছে। দেখো জেনারেশন 1 এইটা, জেনারেশন 2 এইটা, জেনারেশন 3 এইটা, জেনারেশন 4 এইটা, তাহলে 4টা জেনারেশন আছে। কোন জেনারেশনে কি রোগটা গ্যাপ গিয়েছে? আগে দেখে নাও, কোন জেনারেশনে কি গ্যাপ গিয়েছে রোগটা? জেনারেশন 1, 2, 3, 4, দেখো 3 তে রোগটা নেই, তার মানে এই রোগটাকে আমরা বলবো কি? রিসেসিভ। কি রোগ বলবো? রিসেসিভ। তাহলে এবার অটোজোমাল, অটোজোমাল না সেক্স ক্রোমোজোমাল সেটা দেখো। অটোজোমাল না সেক্স ক্রোমোজোমাল বুঝবো কি করে? দেখো এইখানে কে আক্রান্ত অবস্থায় আছে? বাবা। এখানে একটা আক্রান্ত হয়েছে কে? মেয়ে। এখানে একটা ছেলে আক্রান্ত হয়েছে। তারপরে জেনারেশনটাই দেখো, তারপরে জেনারেশনটাই একটা ছেলে আক্রান্ত হয়েছে। এইবার তারপরে জেনারেশনটাই দেখো, তারপরেরটায় এখানে কি হয়েছে? ছেলে আক্রান্ত আছে। তার মানে রোগটা এ বাহক বহন করেছে।
তবেই না এই জেনারেশন আসতে পেরেছে, নতুবা আসতে পারতো না এই রোগটা। তাহলে দেখো এখানে কে আক্রান্ত আছে, মেল, এখানে কে আক্রান্ত আছে, ফিমেল। এবার দেখো কোনো কারণে এখানে বাহক হিসেবে কে কাজ করেছে, বাহক হিসেবে কে কাজ করেছে, ফিমেলটা, তবেই ছেলেগুলো কি এসেছে, আক্রান্ত এসেছে। এই জন্য জেনারেশনটাই দেখো যদি একটু ভালো করে আমরা দেখতে যাই, যে এই দিকটা আমরা দেখবো না, আমরা বেশি জেনারেশনটাকে দেখে করে করব। কি বললাম, যেটা বেশি লার্জ জেনারেশন, 4টা জেনারেশন ধরে আমরা করছি না, তাই আমরা এই পার্টটাকে দেখছি। দেখো তাহলে এটা অটোজোমাল না সেক্স ক্রোমোজোমাল আগে দেখবো, যেহেতু স্কিপ করেছে তাই আমি বৈশিষ্ট্যটাকে কি বললাম, রিসেসিভ। এবার ক্রিস ক্রস মানছে কিনা, ক্রিস ক্রস যদি মানে তাহলে সেগুলো হয় সেক্স ক্রোমোজোমাল, আর ক্রিস ক্রস যদি না মানে সেটা হয় কি, সেটা হয় অটোজোমাল। কি বললাম, ক্রিস ক্রস মানলে হবে সেক্স ক্রোমোজোমাল, না মানলে হবে অটোজোমাল। ভালো করে দেখো, মেলে দেখা গেছে, ফিমেলে দেখা গেছে, তারপরেরটাও মেলে দেখা গেছে, কিন্তু এখানে দেখো রোগটা ই বহন করেছে, তাই তারপরেরটা মেলে দেখা যাচ্ছে, তাই তো। তাহলে এটা হিসাব মতো ক্রিস ক্রসকে মানছে, তাই এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি যে এক্স লিঙ্ক প্রচ্ছন্ন। পরেরটা দেখো, বিশুদ্ধ গোল হলুদ মটর গাছ, সবুজ কুঞ্চিত মটর গাছে F1, F1 এর ইয়েটা কি ছিল আমাদের, এই পার্টটা, এইটা, এটাকে তো গোল হলুদেই বলা হয়, তার মানে সবগুলো কি হবে, গোল হলুদ। বলছে এবীয় রক্তের শ্রেণীবিন্যাসে এই যে 3টা জিন দ্বারা নিয়ন্ত্রিত জিনোটাইপ, আমরা জানি এ ব্লাড গ্রুপের জন্য কি কি হয়, আই এ, আইও বা আই এ, আই এ, এরকম করে বি এর ক্ষেত্রে হবে, এরকম করে এ বি এর ক্ষেত্রে একটাই হবে আই এ, আই বি, আর ও এর ক্ষেত্রে কি হবে, আই ও, আইও। তাহলে এইখান থেকে দুটো বেরাবে, বি এর কাছ থেকে দুটো বেরাবে, এইখান থেকে একটা, এইখান থেকে একটা, তাহলে 4 দিয়ে কটা বেরাবে, 6টা। জিনোটাইপ 6টা, জিনোটাইপ 6টা, আর ফিনোটাইপ 4টা, ব্লাড গ্রুপের জন্য 4টা, তার মানে কটা হবে, 6 আর 4। তারপরে বলছে প্রযোজ্য নয়, দেখো 4 গ্রুপের সে সূত্রটা প্রযোজ্য নয় বলেছে। সূত্রটা কি ছিল, a প্লাস জি ইকুয়ালস টু টি প্লাস সি, মানে a প্লাস জি বাই টি প্লাস সি, এটা হয়। তাহলে নয় কোনটা, এ নয় কোনটা দেখবো আমরা, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, ওটা তো হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে এটা, বি এরটা হচ্ছে অ্যান্সার হবে। দেখো কারণ পিউরিনের সাথে পিউরিনের যোগফল আর পিরিমিডিনের সাথে পিরিমিডিনের যোগফলের মানটা কি হয়, সমান। নিউক্লিওজোমের উপাদান হিস্টোনও থাকে আর ডিএনও থাকে, তার মানে কি হবে, এ ও বি বোথ হবে। সমাপ্তিক কোডন, সমাপ্তি কোডন 3টা হয়, কি কি, ইউ এ, এ ইউ জি, এ ইউ এ জি, তাহলে কোনটা আছে দেখো, কোনটা আছে দেখো, ইউ এ, মানে অ্যান্সার এইটা। এইটাকে বলা হয় ইনিশিয়েশন কোডন, বা যেটাকে আমরা কি বলি, প্রারম্ভিক কোডন। কি বলা হয় এটাকে, প্রারম্ভিক কোডন। ট্রান্সলেশন, ট্রান্সলেশনে এমআরএনএ এর সাথে কে যুক্ত হয়, রাইবোজোম, আর সেখানে কে আসে, আর টিআরএনএ আসে, 3টার যোগফলে ট্রান্সলেশন শুরু হয়। তারপরে দেখো কি বলেছে, এমআরএনএ তে বলছে 99টি বেস আছে, ঠিক আছে, একটা এমআরএনএ এখানে টোটাল বেস আছে কতগুলো, 1 থেকে শুরু করে ডট 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 99টা, ঠিক আছে, মেনে নিলাম। তারপরে কি বলছে জিনিসটাকে দেখো, 33টি অ্যামাইনো অ্যাসিড যুক্ত প্রোটিনের কোডন বহন করে। হ্যাঁ আমরা জানি যে 3টি নাইট্রোজেন বেস, মানে ধরো এ এ এ, এরকম 3টে নাইট্রোজেন বেসকে যদি নেওয়া হয়, 3টি এন্টো বেস, তাহলে একটা কি তৈরি হয়, কোডন। কি তৈরি হয়, কোডন। তাহলে 3টি নাইট্রোজেন বেস নিয়ে যদি একটা কোডন তৈরি হয়, তাহলে 99টি নিয়ে করে কটা তৈরি হবে, 99টাকে আমরা কত দিয়ে ভাগ করব, 3টার জন্য একটা কোডন, তাহলে 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 তিরিককে 9, 3 তিরিককে 9, মানে এখানে তাহলে আসছে কত, 33 আসছে, তাই তো, 33 আসছে। এইবার ঘটনাটাকে বুঝো ভালো করে, ঠিক আছে। আর একটা কোডন একটাই অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, কি বললাম, একটাই অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে। বলছে 91তমটি ডিলিট করা হয়েছে, মানে এরকম গেছে 91টাকে ডিলিট করে দেওয়া হয়েছে, মানে বের করে দেওয়া হয়েছে, তাহলে 92 থেকে বাকিটা আছে।
এবার 91 থেকে 99 মানে কত হচ্ছিল, কত ছিল? 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, মানে 9টা ছিল, 9টা। তাহলে 9টার জন্য কটা, সরি 9টা ছিল। এবার 9টার জন্য কটা কাজ করে? 9টা নাইট্রোজেন বেসের জন্য কটা কোডন? 3 3 9, 3টে কোডন কাজ করবে। তাহলে বলছে 91তমটি যদি ডিলিট করে দেয় তাহলে আরএনএ এর দৈর্ঘ্যটা কমে 98 বেস যুক্ত হলো, তবে কতগুলো কোডনের পরিবর্তন ঘটলো? টোটাল কোডন ছিল কটা? 33টি। যদি 91টি ডিলিট করে তাহলে তারপরের কটা ঘটছিল? 9টি নাইট্রোজেন বেস ছিল। তার জন্য তাহলে 91 নম্বর নাইট্রোজেন বেসটাকে যদি বের করে দেয়, তার মানে কি পরের যে কোডনগুলো ছিল সেগুলো গঠনের ত্রুটি হবে। তার মানে দেখো 91 থেকে 99 9টি নাইট্রোজেন বেস, তার মানে কটি কোডন? 3টি। সেই 3টি কোডনের গঠনে কি হবে? ত্রুটি আসবে। তাহলে কটা কোডনের আসবে? 3টি। কটার আসবে? 3টি। যদি এরকম প্রশ্ন থাকে ট্রান্সক্রিপশনে ভাষাটা দেখে নাও, তখন এমআরএনএ এর বেসটা সবসময় টি এর জায়গায় ইউ হয়। যতগুলো টি আছে সেই জায়গাগুলো ইউ বসিয়ে দাও, সেটাই অ্যান্সার। তারপরে চলে যাই, দেখো কোন জায়গাটাকে কি বলে? এই যে যেটা দেখাচ্ছে এটাকে রিপ্রেসার প্রোটিন বলা হয়, এটা রিপ্রেসার। এইটাকে বলা হয় অপারেটর, অপারেটর এইটাকে বলবো, এইটাকে বলবো সরি এইটাকে অপারেটর বলবো না, এইটাকে বলবো আমরা প্রোমোটার। মানে বিটাকে আমরা বলবো প্রোমোটার, কি বললাম? বিটাকে আমরা কি বলবো? প্রোমোটার। আর সিটাকে বলবো অপারেটর, আর এটা সাংগঠনিক। তাহলে দেখো না কোনটা কোনটা হয়ে যাবে? বিটা হয়ে যাবে। তারপরে জেনেটিক কোড সম্পর্কিত তথ্যটি মিথ্যে। বলছে কার্যকারী কোডন আমার এসে বহন করে 64টা কার্যকারী কোডন, না মনে রাখবে 61টা কার্যকারী আর বাকি 3টে ননসেন্স কোডন, অকার্যকারী কোডন বলা হয়। জীবের উৎপত্তির রাসায়নিক তত্ত্ব আমরা জানি ওপারিন আর হ্যালডেনের। কার? ওপারিন আর হ্যালডেনের। দেখো তারপরে প্রজাতি সৃষ্টির ফাউন্ডার এফেক্টের সহায়তা করে। বলছে প্রজাতি সৃষ্টিতে ফাউন্ডার এফেক্ট সহায়তা করে না, নতুন তো প্রজাতি তৈরি করবে না, সেই প্রজাতিটাকে খুঁজতে সহায়তা করে। তাহলে এটা ভুল। ফাউন্ডার এফেক্টের ফলে জনিত্রী জিন পুরো নতুন স্থানে বাহিত হয়, এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়। তাহলে আমরা এ ঠিক আর ভুল। তারপরে 32 দেখো, নিচের কোনটি ডারউইন তত্ত্ব নয়? ডারউইন তত্ত্ব নয় বলেছে। এটাও ডারউইন তত্ত্ব, এটাও ডারউইন তত্ত্ব, এটাও ডারউইন তত্ত্ব। তাহলে নয় কোনটা? জেনেটিক ড্রিফট। তারপরে লাস্ট দেখো 3টে প্রশ্ন। মানব বিবর্তন মনে রাখবে প্রথমে রামাপিথেকাস, তারপরে ডায়াপিথেকাস, তারপরে অস্ট্রালোপিথেকাস এসেছে। তাহলে দেখো না, তারপরে নিয়ান্ডারথাল, তারপরে হোমোসেপিয়েন্স। তাহলে অ্যান্সার কোনটা দেবো আমরা? বিটা দেব। এইবার এইখানটা দেখো ক্যাপিটাল, এটা একটা সূত্র আছে মনে রাখবে, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। এখানে এটাকে বলি আমরা হার্ডউইনবার্গ ল। এই হার্ডউইনবার্গ লতে আমরা একটা জিনিস দেখবো যে এর ফ্রিকোয়েন্সিটা কত দিয়ে আছে? 0.4। এর ভ্যালু সবসময় কত আছে? 1। তাহলে আমরা ক্যাপিটাল এর মান যদি 0.4 হয় তাহলে স্মল এর ভ্যালু কত হবে? 1 মাইনাস 0.4 মানে কত আসবে? 0.6 আসবে। তাহলে সূত্রে এটাকে যদি বসাই আমরা, তাহলে ভালো করে দেখো ক্যাপিটাল এর পার্টটাই মানে কি আমরা এটাকে পি যদি ধরি, আর স্মল এর পার্টটাকে যদি আমরা কি ধরি? কিউ যদি ধরি, তাহলে প্রথমেরটাই কত আসবে? 0.4 তার হোল স্কোয়ার মানে 0.16 আসবে। আর স্মল এর তার হোল স্কোয়ারটাই 0.6 আছে, তার মানে 0.36 আসবে। তাহলে 16 আর 36, এদিকে 16 এদিকে 36, কোনটা আছে? দেখো দুটোই আছে, এইটাই এইটাই এইটাইও আছে। এবার মাঝে দেখো 2p কিউ বলেছে, 6 4 24, 24 2p কিউ ইন্টু 2 মানে কত আসবে? 48। 48 এর ভ্যালু কোনটা আছে? দেখো 0.48 এইটা। তাহলে অ্যান্সার কি দিয়ে দেবো? সি দিয়ে দেবো। এবার দেখো বলে দিচ্ছে প্রাকৃতিক নির্বাচনের নির্দেশ করে কোনটা? যখন এই শিশুর ওজন, দেখো গ্রাফটাই শিশুর ওজন, শিশুর ওজন মানে ওটাকে মিন ভ্যালু, মিন ভ্যালু মানে এখানে চলে আসবে স্টেবিলাইজিং বা অভিমুখী, স্টেবিলাইজিং বা অভিমুখী বলছি,
স্থিতিশীল। কি বললাম? স্টেবিলাইজিং মানে স্থিতিশীল, অভিমুখী মানে ডাইরেকশনাল। ওখানে আসবে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, পেপার্ড মথ, বিস্টন বিডুলেরিয়া, একটা মত আছে, সেই মতে ওই কোশ্চেনটা আসবে অ্যান্সার। তাহলে এখানে কি দেবো? স্টেবিলাইজিং। গড় ওজন যখনই আসবে স্টেবিলাইজিং বা স্থিতিশীল হবে। কি বললাম বোঝা গেছে? দেখো এইভাবে তোমরা যদি পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের সুবিধা হবে। কিছু জিনিস আমি নতুন শিখিয়েছি। আর একটা জিনিস, এই যে যেগুলো এক্সট্রা পার্টগুলো বলে দিচ্ছে, এগুলো খুব ভালো করে কিন্তু মনে রাখবে তোমরা, ঠিক আছে? 3 নম্বর মডেলটা আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি।